ও বাজান, তুই শহরে যাচ্ছিস, সাবধানে যাস, আর আমার মনের আশাটা পূরণ করিস বাজান। তুই শহরে যা পড়ালেখা করে বিসিএস ক্যাডার হবি, তুই ম্যাজিস্ট্রেট হবি, আমি অনেক খুশি হবো বাজান। ও বাজান, এই এনে 1 লাখ টাকা, এই টাকাটা রাখ বাজান। আব্বা, তুমি এতগুলো টাকা করতে গেছ? ওই মেম্বারের কাছে গেছিলাম, মেম্বারের কাছে চাইলাম, মেম্বার আমার 1 লাখ টাকা দিল। মেম্বারের কাছ থেকে নিয়ে আইসো, মেম্বার তো ভালো লোক না, তোমার কোনো শর্ত টর্ত দেয় নাই? আমার তো কোনো শর্ত দেয় নেই। আমি মেম্বারের কাছে গিয়ে কইলাম আমার 1 লাখ টাকা লাগবে, মেম্বার 1 লাখ টাকা দিয়ে দিল। আমি বললাম আমার পোলারে পড়ালেখা করার জন্য ঢাকা পাঠাবো, সে কিছু কইল না, খালি একটা হাসি দিয়ে টাকাটা দিয়ে দিল, আর কইল সময় মতো আপনি টাকাটা ফেরত দিয়ে দিয়েন। আচ্ছা আব্বা, তুমি আমার সঙ্গে দোয়া করো, আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি, বিসিএস ক্যাডার হতে পারি, একজন ম্যাজিস্ট্রেট হয়ে গ্রামে ফিরে আইতে পারি। আমি আল্লাহর কাছে 2 হাত তুলে মোনাজাত করি, আল্লাহ যেন আমার মনের আশাটা পূরণ করে। তুই বিসিএস পাস করে ম্যাজিস্ট্রেট হয়ে আইবি, এটা তো আমার গর্বের বিষয়। আমি গ্রামে সবাই রে গমু আমার পোলাটা ম্যাজিস্ট্রেট হয়েছে। আব্বা, আমার দেরি হয়ে যেতেছে, আমি যাই। তুমি শুধু আমার জন্য দোয়া করো, আর চলো ঠিকঠাক খাওয়া দাওয়া করবা। হ্যাঁ, আমি ঢাকায় গিয়া পৌঁছায় তোমার আমি কল দিব, নিজের খেয়াল রাখো। আচ্ছা ঠিক আছে বাজান, যা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মান্না, ডাক দে। বন্ধু কাকা, বন্ধু কাকা কি বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম মেম্বার সাহেব, হঠাৎ করে কি মনে করে আমার বাড়িতে? তোমার বাড়িতে একটু শখ করে আইছি, তা তুমি আসো ভালো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তা তো থাক পাই, 1টা বছর হয়ে গেল আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছে। সেই টাকা বাচ্চা পেড়ে পেড়ে, মানে সুদে বেড়ে বেড়ে এখন হয়েছে 3 লাখ। তোমার তো আসল দেওয়ারও নাম নেই, সুদ তো দূরের কথা। মেম্বার সাহেব, এটা আপনি কি কইতাছেন? 3 লাখ টাকা? আমি তো আমার পোলা লাগে 1 লাখ টাকা দান নিছিলাম আপনার কাছ থেকে, এখন সুদে আসলে 3 লাখ টাকা হয়ে গেছে। আপনি যদি কইতেন এটা সুদে টাকা, তাহলে তো আমি নিতাম না। বাবা, মনে হচ্ছে জানো তুমি আমার সম্বন্ধী, একটা ভালো সুসম্পর্ক তোমার সাথে, তুমি আমার চাইছো আর তোমার এমনি আমি দাঁড় দিয়ে দিচ্ছি। এত ভালো মানুষ তো আমি না, তুমি তো জানো আমি সুদের কারবার করে এসো, গ্রামে যারে টাকা দেয় সুদেই টাকা দেয়, তাই না? তা তুমি আমার কাছে টাকা নিতে আইসো মানে সুদেই টাকা নিচ্ছি, এখন সুদ সহ 3 লক্ষ টাকা কখন দিবা তাই আজকের বুদ্ধিকে দিতে পারবা? মেম্বার সাহেব, আমি এত টাকা কই পাবো? আপনি তো ভালো করেই জানেন এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই। বুঝতে পারিস, ওরে আরো ভালো করে বুঝাই করতে হবে। শোনো, 3 লক্ষ টাকা আজকের ভিতরে যদি না দিতে পারো, যে জায়গা জমি আছে বেশি 3 লাখ টাকা হয় না, তাহলে আর কি করবো? তোমার তো কিডনি খুলে বেচতে পারবো না, তাই ক্যাশ করি এই বাড়িটাই দখল। না না মেম্বার সাহেব, আপনি এবার এই বাড়িটা দখলে নিয়েন না, আমার পোলাটা বাড়ি এলে আপনার সব টাকা পরিশোধ করে দেবো। মঞ্জু মিয়া, তোমার যখন আমি টাকা দিয়েছিলাম, দেওয়ার সময় খুশ করে একটু হাসি চলে আইছে, খেয়াল করেছি? এই হাসিটা কেন ছিল জানো? কারণ আমি তখনই বুঝতে পারিস এই যে তুমি 1 লক্ষ টাকা তোমার ছেলের জন্য নিয়েছো, ওই টাকা কি তোমার ফেরত আসবে? তোমার পোলা ওই টাকা শহরে নিয়ে যায় আনন্দ ফুর্তি করছে, মায়া মানুষ নিয়ে ডেটিং করছে, এটা তুমি নিশ্চিন্ত থাকো। আর এটা আমি তখনই বুঝে ফেলাইছিলাম যে ওই টাকা জীবনে আমি আর ফেরত পাবো না। আর টাকা ফেরত না পান দিয়ে কি করো? আছে তো তোমার এই বাড়িটাই, তাই না? তখন এই বাড়িটা আমার হয়ে যাবে, আমি যারে টাকা দেই হিসাব কিতাব করেই দিই। তুমি কি মনে করো তোমার এই বাড়িটা না থাকলে আমি তোমার টাকা দিতাম? শোনো, এখন তুমি ভালোই ভালোই যা কিছু আছে তোমার জামা কাপড় এইগুলো নিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে। মেম্বার সাহেব, আমি আপনার জোরাত করে, আপনি আমার আর কিছু না দিন সময় দেন। সময় তোমারই কোন অঙ্কে কত? আমার অঙ্কে তো তোমার আর সময় পাওয়ার কথা না, কারণ কি আমার অঙ্কে আছে তোমার এই বাড়িটা ছিল, ওই পরিমাণ টাকাও তোমার দিছি, তাই না? তোমার যদি আরো জায়গা জমি থাকতো তাহলে আমি তোমার আর সময় দিতাম, ঠিক আছে? আর তোমার তো জায়গা জমি নেই, সময়ও নেই, বুঝতে পারিস? মেম্বার সাহেব, আপনি নিজে মুখে কইছেন 2 বছরের কথা, 1 বছর হইতে না হইতে আপনি চলে আসছেন টাকার লেগা। আমি কিন্তু গ্রামের ব্যাপক মানুষের কাছে বিচার দেবো। মঞ্জু মিয়া, গ্রামের মেম্বার হয়েছি আর এত কাঁচা বুদ্ধিতে তো মেম্বার হওয়া যায় না, আমার বুদ্ধি বরাবরই পাকা। এই দলিলটা বাইর কর। এই নাও পড়ো। তুমি তোমার কলম পড়তে পারো না, অশিক্ষিত ছোট লোক। আমি নিজেই তোমার পড়ে শোনা। আমি মোহাম্মদ মঞ্জু মিয়া মেম্বার সাহেবের কাছ থেকে নগদ 1 লক্ষ টাকা নিয়েছি। এই টাকা 1 বছরের জন্য নিয়েছি। 1 বছরের মধ্যে যদি টাকা পরিশোধ করিতে না পারি, তাহা হইলে 1 বছর পর আমি 3 লক্ষ টাকা দিতে সুদে আসলে বাধ্য হইব।
যদি আমি টাকা দিতে অপারক হই, তাহা হইলে আমার বাড়ি, সয় সম্পত্তি যা কিছু আছে মেম্বার দখলে নিয়ে নিতে পারি। বুঝিয়াছ? দলিলটা রাখ। এখন কি গ্রামের লোকজন কি তুমি ডাকবা না আমি ডাক? মেম্বার সাহেব, আমি আপনাদের পয়দারি মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আমি আপনাদের তোর আমি এত করে বুঝাচ্ছি, তুই বুঝতেছিস না। তাই তো এই আজকের পর থেকে যেন এই জমি ত্রিসীমানায় তোরে না দেখি। যা বাইরে হ। দাঁড়ান। বাবা, কোট প্যান্ট শু, আরে পুলিশের পোশাক সব কি ভাড়া করিস নাকি? আপনি কাকে কি বলছেন? আপনি জানেন উনি কে? উনি এই এলাকার ম্যাজিস্ট্রেট আর আমি অন ডিউটি পুলিশ অফিসার। ও, ওই আজকে বিকেলে একজন ম্যাজিস্ট্রেটকে ফুলের মালা দিয়ে সম্বোধনা করার কথা ছিল। তাহলে কি ওই আপনি কি সেই ম্যাজিস্ট্রেট? জি, আমি এই এরিয়ার নতুন ম্যাজিস্ট্রেট সৈকত আহমেদ। কি হলো মেম্বার সাহেব, আমার ডেজিগনেশন শুনে আপনার মুখটা পেঁচার মতো হয়ে গেল কেন? এতক্ষণ তো অনেক বকবক করছিলেন। আমি শুনলাম আপনি আমার বাবার সাথে খারাপ আচরণ করছেন, আমার বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছেন। কেন? বাবারে, তোর পড়ালেখা করার লাগিয়া মেম্বরের কাছে যে 1 লাখ টাকা আনছিলাম না, ওই টাকা নাকি সুদে আসলে 3 লাখ হয়েছে। এখন মেম্বার আমার বাড়ি থেকে বাড়ি করে দিতেছে। বাবা, আমি তোমাকে আগেই বলেছিলাম মেম্বার সুবিধার মানুষ না। তুমি তো আমার কথা শোনোনি। তুমি বললে সে এমনি এমনি তোমাকে টাকা দিয়ে দিয়েছে, ধার হিসেবে দিয়ে দিয়েছে। কিন্তু আমি তো জানি সে সুদ ছাড়া একটা টাকাও কাউকে ধার দেয় না। তো মেম্বার সাহেব, আপনি এখন আমার বাড়িতে কি চান বলুন? হ্যাঁ, আপনারে বলি, আপনি শিক্ষিত মানুষ, ম্যাজিস্ট্রেট, আপনি আমার কথাটা বুঝবেন। আপনার বাবা তো অশিক্ষিত, তার আমি কোনোভাবেই বোঝাতে পারতেছি না। মানে 1 বছর আগে উনি আমার কাছ থেকে 1 লক্ষ টাকা নিয়েছিল। শর্ত ছিল যে 1 বছরে সুদে আসলে 3 লক্ষ টাকা হবে। এই 1 বছরের প্রতি যদি আমার টাকা না দিতে পারে, তাহলে এই বাড়ি, সয় সম্পত্তি যা কিছু আছে সব আমার। দলিল লেখা টিপসই দেওয়া আছে তার। আচ্ছা, তাই না? দেখি দলিলটা দেখি। দলিলটা দে। আচ্ছা বাবা, তুমি টাকা নেওয়ার সময় কি কোনো দলিলে টিপসই দিয়েছিলে? না বাজান, আমি তো ওই কাগজের টিপসই দেই নাই। তার মানে এই দলিলটা জাল। মেম্বার সাহেব, আমার কিন্তু কয়েক মিনিটের সময় লাগবে না এই টিপসইটা কার বের করার জন্য। ফরেন্সিকে পাঠালে কয়েক সেকেন্ডের মধ্যেই বের করে দিবে টিপসইটা আমার বাবার নাকি আপনার। তার মানে আপনি আমার পাওনা টাকাটা দিতে যাচ্ছেন? কেন দিব না? আপনি পাওনাদার মানুষ, আপনার টাকা তো অবশ্যই দিতে হবে, কিন্তু কোনো সুদ নয়। আমি যতদিন এই এরিয়ায় ম্যাজিস্ট্রেট হিসেবে থাকবো, আমার এরিয়ায় কোনো সুদের ব্যবসা চলবে না। আপনি নিশ্চয়ই আমার কথাটা বুঝতে পেরেছেন। আপনাকে সুদের কোনো টাকাই দেওয়া হবে না। আপনি আসল যে টাকাটা পাবেন সেই টাকাটা দিব। দেন, তাহলে আমার পাওনা টাকা খান বুঝাই দেন। অবশ্যই। এই নিন আপনার 1 লাখ টাকা। আজকে আপনাদের মতো কিছু সংখ্যক সুদখোরের জন্য অনেক মানুষ অসহায় হয়ে পড়ছে। তারা ভিটা ছাড়া হচ্ছে, ঘর ছাড়া হচ্ছে। আপনাদের সুদের টাকা জোগাতে পারছে না বিধায়। আর এই আপনারাই যদি সুদ ছাড়া মানুষকে টাকা ধার দিতেন, তাহলে কোনো মানুষ ভিটা ছাড়া হতো না, মাটি ছাড়া হতো না, ঘর ছাড়া হতো না। আপনি অনেক মানুষকেই ঠকিয়েছেন, অনেক মানুষের জমি আত্মসাৎ করেছে। এর শাস্তি তো আপনাকে পেতেই হবে। আর হ্যাঁ, আমি আবারও বলছি, আমি এই এরিয়ার ম্যাজিস্ট্রেট থাকা অবস্থায় কোনো মানুষ সুদ খাবে না, সুদ দেবে না, সুদ লিখবে না। তাহলে তার অবস্থা আমি এমন করব যে সমাজে মুখ দেখাতে পারবে। মান্নান, জি সুদের খাতাপত্র যা কিছু আছে সবকিছু পুড়িয়ে ফেলিস। হ্যাঁ জি। আর মেসার স্যার, আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কেন এই এলাকায় কেউ যদি সুদ খায়, আমি নিজে হাতে তার আপনার কাছে ধরে নিয়ে আসবো। আমি নিজেও খাবো না, আর কাউরে খাতিও দেবো। আমি কথা দিচ্ছি আপনার কাছে। অফিসার, এদের দিকে খেয়াল রাখবেন যেন কখনো সুদ খায় না, সুদ দেয় না বা সুদ লেখে না। জি স্যার। আর হ্যাঁ, আপনাদের বলছি, স্যারকে ফুলের মালা পরানোর জন্য সকাল সকাল থানায় আসবেন। তোরা মালাটা তৈরি করে ফেল। হ্যাঁ, যান, বেরিয়ে যান। চল। স্টার্ট। Who is the in charge in here?
আর এই আফাই কি কইতাছে? ও মাই গড, আমি তো ভুলেই গেছিলাম। আমার হাজবেন্ড তো আমাকে অশিক্ষিতদের কাছে নিয়ে আসছে, যারা কিছু বুঝে না। আমি বলছি যে এখানকার কর্তা কোথায়, মানে যে এটা দেখাশোনা করে সে কোথায়? আমি এই জায়গায় সবকিছু দেখাশোনা করি। তাই কোন কি লাগবো? রোজ, লিলি, রোজমেরি কোনটা লাগবো? ঠিক আছে ঠিক আছে, আমার সামনে এত ভাবনার কিছু নাই, এত ভাব নিতে হবে না। আমি যেই গাছগুলোর কথা বলবো সেই গাছগুলোই আমি চাই, অন্য কোনো গাছ দিলে কিন্তু হবে না। জি আপা, আপনি যা চান সেটাই পাইবেন। ওকে ফাইন, আমি আপনাকে নামগুলো বলতেছি, আপনি নামগুলো খুব ভালো করে মন দিয়ে শুনুন। 4টা লিলি, 4টা রাবার টি, সব রকমের পত্তলিকা, আর হচ্ছে রেন লিলি। ওকে, আপাতত এগুলোই নেই। হ্যাঁ, নাও না, তোমার যেটা যেটা পছন্দ হয় সবগুলো তুমি নাও, কোনো অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত এগুলোই দিন। জি আপা, আমি গাছগুলো দিতাছি। এই ছোট, আমাদের গাছগুলোর কথা কইলো, ওইগুলো রেডি করে দাও। এই জায়গা রাখ। ওকে থ্যাঙ্কস, তাহলে বিলটা করে ফেলি। চারটা, চারটা, আটটা, আপা মোট 3800 টাকা হয়েছে। ঠিক আছে, গাছগুলো খুবই সুন্দর হয়েছে। আপনি গাছগুলো ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করুন এবং একজন লোক পাঠান যে গাছগুলো সুন্দরভাবে লাগিয়ে দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপা ওই এইটার জন্য কিন্তু আলাদা কইরা 600 টাকা দিতে হইব। 600 টাকা মানে? কিসের 600 টাকা? আমাদের ওইখানে না 250 টাকা দিয়ে সবকিছু হয়ে যায়, 600 টাকা কিসের? আপা হয়তো আপনারা 250 টাকায় পাওয়া যাইবেন, কিন্তু হয়তো ঠিকঠাক কোয়ালিটি পাইবেন না। আমার এখানে কোয়ালিটি আগে, 2টা পোলা যাইব, গাছগুলা ঠিকঠাক করে আপনারা রোপণ করে দিয়ে আইব, সার দিয়ে আইব, তাইলে বুঝেন ওকে তো বিল দেওয়া লাগবো না? এই ফাইজলামি নাকি? হ্যাঁ, সমস্যাটা কি? 250 টাকার জিনিস কেন 600 টাকা দিতে যাবো? যেই দেখছেন আমরা বড় লোক ফাইজলামি শুরু করে দিচ্ছেন না, মগের মূল্য নাকি? টাকাটা কি এমনি আসে? শোনেন, 250 টাকার 1 টাকাও বেশি দিতে পারবো না। আর একটু চুপ থাকো না, সব জায়গায় আসলে চিল্লাইতে হবে, বাদ দাও না। এই আপা শুনেন, আমার খরচ যেমনই হয়, আপনার নিলে নেন, না নিলে না নেন। এই ছোট, গাছগুলো উঠাই রাখ। এই দাঁড়ান, নিয়ে যাবে মানে? আমি এখান থেকেই নিব। আপনি জানেন আপনি কত বড় ক্লায়েন্ট হাতছাড়া করতেছেন? প্রতিদিন তো আর এরকম ক্লায়েন্ট আপনার কাছে আসবে না। আপা আপনি বড় ক্লায়েন্ট কইতেছেন না, দেখ আপনার কইয়া লাভ নাই। তো এতটুকু কই যে আপনি যে 3800 টাকার গাছ নিতেছিলেন না, এটা আমার 10 মিনিটে নিতাম। এই চলো তো, এদের মতো ফকিন্নিদের অ্যাটিটিউড দেখলে না আমার মাথা গরম হয়ে যায়। চলো এখান থেকে গাছই নিব না, অন্য জায়গায় যাবো। আসো, আরে আসো। সরি ভাই, হ্যাঁ থ্যাংক ইউ। এই ছোট, এই কই গেলি তুই? মানে এইগুলো আসলে কোনো কাজের না। আসসালামু আলাইকুম, কংগ্রাচুলেশনস, এত সুন্দর একটা রেস্টুরেন্ট আপনি কমপ্লিট করেছেন এবং আমাদেরকে এই রেস্টুরেন্টের উদ্বোধনীতে ইনভাইট করেছেন। মেনি মেনি কংগ্রাচুলেশন ভাইয়া, এত সুন্দর একটা রেস্টুরেন্ট উদ্বোধন করার জন্য। একদম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ। সরি, আসতে দেরি হয়ে গেল। ভাইয়া আপনি কিছু মনে করবেন না, আপনার রেস্টুরেন্ট সাজানোর জন্য কি এখনো গাছ লাগানো বাকি আছে, যে এরকম একটা মালিককে এখানে ইনভাইট করছেন? আরে না না, কি বলছেন? আসুন আপনাদের সাথে পরিচয় করে দিই। এই যে উনি হচ্ছেন মিস্টার চৌধুরী। আমি আপনাদেরকে বলেছিলাম না আমার রেস্টুরেন্টের 50% শেয়ার আরেকজন আছেন, উনি হচ্ছেন সেই শেয়ারের মালিক। আচ্ছা ঠিক আছে, আপনারা কথা বলুন, আমি দেখি খাবার রেডি করছে কিনা। আপনি ওনার 50% শেয়ার হোল্ডার? মানে মাথা আসতেছে না, আপনি না ওই নার্সারির মালিক? জি, তবে আপা আজকালকার মানুষের সমস্যা কি জানেন? সহজেই মানুষের জাজ করে পালায়। আপনি যে নার্সারি দেখছিলেন, ওটার মালিকও আমি, মালিকও আমি। আশেপাশে যত নার্সারি আছে এই এরিয়ায় প্রায় সবই আমার। আমার কাছ থেকে এই জায়গায় বড় বড় নেতা, সেলিব্রিটি অনেকেই কিন্তু গাছ নেয়, অন্য কোনো জায়গাতে গাছ নেয় না। আর ইনকামের কথা কইতাছেন, শুনেন, প্রতি মাসে 10-12 লাখ টাকা আমার কাছে কোনো ব্যাটারি করে না। শুনেন আপা, আমি একজন ইনভেস্টর, বিভিন্ন জায়গায় ইনভেস্ট করি। টাকা পয়সা তো কম কামাই না, টাকা জমায় কি করবো, এই জন্য বিভিন্ন ব্যবসায় ইনভেস্ট করি আর কি। শুধু ওই ইংরেজিটা একটু কম জানি, এর জন্য আগের দিন আপনি কি কইছিলেন এটা বুঝতে পারি নাই। ব্যবসাটা আমাকে পারিবারিকভাবে রক্তে মিশে আছে। যাই হোক, আপনারা খাওয়া দাওয়া করে তারপরে যায়েন। আমগো এই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক মজার। সুমাইয়া শোনো, তোমাকে এর আগেও আমি বহুবার বুঝিয়ে বলেছি কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে একটু ভেবে করবে। এখন কেমন হলো? হতে হলো তো আমাদের অপমানিত। এখন কি করবে? রেস্টুরেন্টের ভেতরে যাবে না বাসায় যাবে? বাসায় চলো, অনেক অপমানিত হয়েছে। আম্মা চলো। ম্যাডাম, ময়লাটা দিন। এই, আপনাদের কি কোনো টাইম টেবিল নেই? এটা কি আসার কোনো সময় হলো?
আসলে ম্যাডাম আসার সময় রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, এর জন্য আসতে দেরি হয়েছে। এছাড়া কোনো কারণ নেই, দুঃখিত ম্যাডাম। হয়েছে হয়েছে, এত বাহানা দিতে হবে না। ময়লা ভিতরে রাখা আছে, এসে ময়লা নিয়ে যান। আর ময়লার বালতিটা পরিষ্কার করে দিন। ম্যাডাম আমি ফ্ল্যাটের ভিতরে কি করে যাব? ফ্ল্যাটের ভিতরে যাওয়া নিষেধ আছে। আর আপনি একটা কাজ করুন, আপনি ময়লাগুলো নিয়ে আসুন, আমি পরিষ্কার করে বালতিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি কি নতুন নাকি? জি ম্যাডাম, আজকে নতুন জয়েন করেছি। এই জন্যই তো কিছু জানিস না। যাই হোক, এত কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। ভিতরে এসে ময়লাটা নিয়ে যান। না ম্যাডাম, আমি তো বললাম আমি এটা করতে পারবো না, কারণ ফ্ল্যাটের ভিতরে যাওয়ার আমাদের কোনো নিয়ম নেই। আমাকে বলা হয়েছে বাইরে থেকে ময়লাগুলো সংগ্রহ করে আনতে, আমি তাই করছি। আপনি ময়লাটা নিয়ে আসুন, আমি নিয়ে যাচ্ছি। কিরে, কি সমস্যা তোর? হ্যাঁ, ভদ্রভাবে ভালো করে আমি তোকে বলতেছি, কানে তোর কথা যাইতেছে না? তোকে আমি বলছি বাসার ভিতর থেকে গিয়ে ময়লা নিয়ে আসতে, তুই প্রথম দিন এসে ঝামেলা শুরু করে দিছিস। এই নিজের কাজ নিজে করবি, এত তো লজ্জা কিসের? যদি এই কাজ করতে এত লজ্জা লাগে, তাহলে এই কাজের সাথে যুক্ত হইছিস কেন? হ্যাঁ ম্যাডাম, আপনার কথা ভুল হচ্ছে। আমি আমার কাজ নিয়ে সন্তুষ্টই আছি, আমার কাজ নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমাদেরকে এভাবেই শেখানো হয়েছে বাইরে থেকে ময়লা নিয়ে যাওয়া। আমি বাসার ভিতরে ঢুকে ময়লা নিতে পারবো না ম্যাডাম। আর আপনি যদি ময়লা বাইরে না দিতে পারেন তাহলে ময়লা নিব না। এই, তুই কিন্তু এখন অনেক বেশি বেশি করতেছিস। আমি কিন্তু তোর নামে কমপ্লেন করব। প্রথম দিন যদি আমি তোর নামে কমপ্লেন করি, তাহলে কি তোর চাকরি থাকবে? তুই একটা বার চিন্তা করছিস? অবশ্যই থাকবে, কেন চাকরি থাকবে না? আমি তো কোনো অনিয়ম করিনি, আর তাছাড়া আপনার সাথে কোনো বেয়াদবিও করিনি। আপনাকে বললাম ময়লাটা নিয়ে আসেন, আমি ময়লা নিয়ে যাচ্ছি। তাতে আপনি যদি বলেন যে আপনার ঘর থেকে ময়লা নিয়ে আসতে হবে, এটা তো আমি পারবো না, এটা আমাদের নিয়মের বাইরে। আপনি যদি চার অভিযোগ করতেন আপনি করতে পারেন, আমার এতে কোনো সমস্যা নেই। তুই মনে হয় ভুলে গেছিস যে তুই একজন ময়লাওয়ালা। নিজের কি যোগ্যতা সেটা ভুলে গেছিস তুই? ম্যাডাম, আমরা কিন্তু ময়লাওয়ালা না, আমরা ময়লা পরিষ্কার করি। ময়লাওয়ালা যদি বলতে হয়, আপনারাই কিন্তু ময়লাওয়ালা। যোগ্যতা নিয়ে যদি কথা বলতে চান, তাহলে আমি বলতে চাই আমার যোগ্যতা কি। আপনাদের বাসা থেকে প্রতিদিন ময়লা নিয়ে যায়। আমরা যদি এরকমভাবে সবার ফ্ল্যাট থেকে ময়লা না নিয়ে যেতাম, তাহলে 2 দিন পরে আপনাদের ঘর ময়লার স্তূপে পরিণত হয়ে যেত। ময়লার স্তূপে যখন আপনাদের ঘর পরিপূর্ণ হয়ে যাবে, তখন কি করবেন বলুন? দেখুন, এই নিয়মটা কেন করা হয়েছে। আপনাদের ঘরে ঢুকে আমি ময়লা নিতে পারি, কোনো অসুবিধা নেই, আমার পাক হয়েও যাবে না। কিন্তু একটাবার ভেবে দেখুন তো, যদি কোনো জিনিসপত্র চুরি হয়ে যায়, তাহলে সমস্ত দায়ভার কিন্তু আমাদের ঘাড়ে এসেই পড়বে, কারণ আমরা এই সময়ের ছোট জাত। আমাদেরকে মানুষ খুব একটা ভালো চোখে দেখেন, দোষটা দিলেই কিন্তু আমাদের ঘাড়ে দোষটা চলে আসে। এর জন্য এই নিয়মটা বানানো হয়েছে, এছাড়া আর কিছুই না। ম্যাডাম, বেয়াদবি হলে মাফ করে দিবেন। আসলে আপনার সাথে এভাবে কথা বলা আমার উচিত নয়, তারপরে বললাম আপনার বিষয়গুলো বোঝা উচিত। আমরা নিয়ম মেনেই কাজ করি, আমাদেরও কিন্তু জবাবদিহি করতে হয়। তাই আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে অভিযোগ করতে চান, তাহলে করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আর আপনি যদি ময়লাটা ঘর থেকে বাইরে এনে দেন, তাহলে আমি নিয়ে যাব, নতুবা আমি নিতে পারবো না। ভাইয়া দাঁড়ান, আমি ভিতর থেকে ময়লাটা এনে দিচ্ছি, একটু ওয়েট করেন। ভাইয়া, ময়লা। ধন্যবাদ আপু। ভাইয়া, এখন থেকে আমি ময়লা বাইরেই রাখবো, আপনি এখান থেকেই নিয়ে যেতে পারবেন। আর ভাইয়া, আই এম সো সরি, আসলে আমি বুঝতে পারিনি। সমাজের জন্য আপনারা এত কষ্ট করেন, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সবসময় পরিষ্কার রাখার জন্য তারা অনেক কষ্ট করে, আমাদের সমাজের কথাই চিন্তা করে। আর আমরা সবসময় তাদেরকে ছোট করে দেখি, হেয় প্রতিপূর্ণ করি, যেটা আমাদের একদমই উচিত না। আসলে মানুষ তো মানুষের জন্যই। আই এম সো সরি ভাইয়া, মনে কষ্ট নেবেন না। ঠিক আছে আপু, আমি আসি।